আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমার কথা শুনতে পাচ্ছ। জি স্যার, শুনতে পারতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। মনিরা আক্তার, তোমাকে দেখা যাচ্ছে কিন্তু। ওকে। দেখো, গতদিনে আমাদের একটা প্রবলেম হয়েছিল, ক্লাস করতে করতে কারেন্ট চলে যায়। তো আমাদের কপাল ভালো যে আমরা এখন যেহেতু আমরা আমরা যেই জুমটা ইউজ করতেছি এটা আমরা কিনে নিয়েছি, হ্যাঁ। তো কিনে নেওয়ার ফলে আমরা যখন মানে আমাদের যতটুকুই ক্লাস হোক, এটা এখন অনলাইনে সেভ হয়ে থাকে। যেমন এই যে অনলাইন রেকর্ড হচ্ছে আর কি, এই জায়গাটাতে লাল একটা বাটন আছে। তার মানে আমাদের ক্লাস যদি কারেন্ট চলেও যায়, যতটুকু পর্যন্ত হবে সেটুকু আমরা রিকভার করতে পারবো। মানে যদি আমরা মনে করি যে পরের ক্লাসে আবার বাকিটুকু একটু আলোচনা করব, সেটা আমাদের করা সম্ভব। আর তোমরা অনেকেই গতদিনে খেয়াল করেছিলে, আমি জানিয়েওছিলাম যে ক্লাসে আমাদের কারেন্ট চলে গেল। তো কালকে গতদিনে কারেন্টটা আমাদের শেষে গিয়েছিল আর কি, ক্লাসের শেষের দিকে, যার জন্য অত সমস্যা হয়নি। আর এখন কারেন্ট গেলেও সমস্যা নাই, আমি তো বললামই যে আমাদের ক্লাউডে রেকর্ড হচ্ছে, তো যার জন্য আর সমস্যা নাই। ওকে। আর এমনিতেও রেকর্ড হচ্ছে ক্যামতাসিয়া দিয়ে, যাতে করে আমাদের আহ, মানে কারেন্ট যদি না যায় তাহলে আমরা তো এখান থেকে পাচ্ছি। আচ্ছা, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা যদি এখানে যাই, দেখো, গ্রামার যে সাজেশনের যে কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, আমরা গ্রামার সাজেশনটা দিয়ে দিয়েছি ভালোভাবেই। এবং এই পার্ট বিটা আমি তৈরি করে ফেলবো দু একদিনের মধ্যেই। এবং সেইখান থেকে আমরা তখন পড়বো। আর আজকে আমরা এই যে আমাদের, আমি আমি বলছিলাম না যে ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টার নিয়ে কিভাবে আলোচনা করতে হয়, এটা আমরা একটা ক্লাস নেব, তাহলেই সব ক্লাসের আমরা পেরে যাব। আর এটা অনেকটা ফ্রি হ্যান্ড রাইটিং করার একটা স্কোপ আমাদের। তো আমি তোমাদেরকে আজকে এই 2 নাম্বার যে কোশ্চেনটা আমাদের, ক্যারেক্টার অফ রোজালিন্ড, এটা আমরা পড়বো। ক্যারেক্টার অফ রোজালিন্ড পড়বো, এবং ওইটার মাধ্যমে যত ক্যারেক্টার আছে সেগুলো সবগুলো কিভাবে চিন্তা করতে হয় বা কিভাবে ওইটা লিখতে হয়। অনেক সময় এরকম হলো যে পুরো একটা নাটক বা একটা উপন্যাস পড়লা, পড়ার পরে তুমি ওই একটা পার্টিকুলার ক্যারেক্টার, ওই নাটকের হিরোইন কিংবা ওই নাটকের হচ্ছে এই যে রয়েছে, কি বলে ওকে, আহ, হচ্ছে কি বলে এটাকে, অন্যান্য যে ক্যারেক্টারগুলি, মেইন ক্যারেক্টারগুলি, তাদেরকে তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের চরিত্রের বৈশিষ্ট্য কোনগুলি, সেগুলো আমরা যাতে বের করতে পারি। তো এটা আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ক্যারেক্টার নিয়ে আমি কখনোই ক্লাস নেই না, পড়াই না, কারণ ওই যে এই যে একটা করে নেই এবং বাকিগুলো সব ছেড়ে দিই, তোমরা ওইটাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর আওতায় নিয়ে আসতে হয়। আর ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আমরা যখন অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং যখন পড়বো, তখন ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে অনেক আলোচনা করার স্কোপ রয়েছে সেখানে। সো আজকে আমরা ড্রামার এই প্রশ্নটা পড়বো, এবং এই প্রশ্নটার মধ্য দিয়ে মোটামুটি আমরা ড্রামাটা শেষ করে দেবো। আমরা পার্ট বিটা আমি সাজেশন দিব, এরপরে ওখান থেকে ওখান থেকে আমি কিছু আলোচনা করব আর কি। তবে এরপরে হয়তো রোমান্টিক লিটারেচারের, রোমান্টিক পোয়েট্রির পার্ট বিটা আমরা, সরি, রোমান্টিক পোয়েট্রির পার্ট সিটা আমরা আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা টেনশন করব না ইন কোর্স বা এইগুলোর জন্য। আমরা টেনশন না করে আমরা যেটা করব যে হচ্ছে ফাইনালের জন্য সবসময় প্রিপারেশন গুরুত্ব দিব। আর একটা জিনিস, যখন থার্ড ইয়ারে উঠবো, থার্ড ইয়ারের সামনেবার উঠলেই তখন দেখবা যে তোমরাও আবার যখন আমার কাছে যদি আসো আর কি, তখন আমি দেখবা যে আরো অনেক কথাবার্তা বলবো যেগুলা, যেমন একটা একটা কথা আমি থার্ড ইয়ারে সবাইকে বলি যে এখন যারা থার্ড ইয়ারে উঠেছো, তারা সবাই চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া এখন থেকে শুরু করো। তো এটা তোমাদেরকে তখন বলবো, কিন্তু সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমি বলি না। কেমন লাগে বারবার একই জিনিস? করেছো ভালো, এখানে জয়েন করেছো ভালো, এটাতে কি এমন ইয়া হলো? কোনটা বলতে হবে, কোনটা কি বলতে হবে, এগুলো ছেলেপেলে বুঝে না। আচ্ছা, তো আমরা এখন তাহলে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি, চলো দেখি। একটা প্রশ্ন করবো। আর ওই যে আমি যেটা বলতেছিলাম, টেনশন করার দরকার নেই, টেনশন করার দরকার নেই, আমরা চালিয়ে যাব আর কি। দেখো, এখানে এই প্রশ্নটা পড়তে গিয়ে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো, আমি একটা ডক নেট থেকে ডাউনলোড করেছি, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য হচ্ছে এখানে আলোচনাটা। দেখো, ক্যারেক্টার অফ রোজালিন্ড, এই প্রশ্নটা আমি সামনের দিনে তোমাদেরকে বলবো যে তোমরা একটু ফ্রি হ্যান্ড লিখা লিখবা। আমি এখানে যেভাবে আছে সেভাবে না, আমরা একটু অন্যভাবে লিখবো, যাতে করে আমরা এটা
মানে মনে রাখতে পারি এবং লিখতে পারি সব সময়ের জন্য। প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা ক্যারেক্টার যখন আমরা লিখতে যাব, সেটা এই সেকেন্ড ইয়ার থেকে বা ফার্স্ট ইয়ারেও, আমি ফার্স্ট ইয়ারে ওরকম ক্যারেক্টার আসে না, তো সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, এরকম সব জায়গাতেই দেখবা প্রতিটা পার্টে এরকম যে ইয়েগুলো আছে, যেগুলোতে ড্রামা বা নোভেল এগুলো আছে, সেগুলো দেখবা এই ক্যারেক্টার একটা করে আসেই প্রত্যেকটা পরীক্ষাতে। তো এই ক্যারেক্টারগুলোর জন্য একটাই হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে একটা ফরম্যাট, সিভি লেখার যেরকম ফরম্যাট আছে, এটা হচ্ছে তেমন একটা ফরম্যাট। আমি ফরম্যাটটার ক্ষেত্রে একটা এইটার আমি একটা ফরম্যাট তৈরি করি। এখানে একটা ছোট করে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এই প্রশ্নটাকে আরো ইজি করে তুমি তোমার মতো করে লিখবা, এবং এটা লিখতে গিয়ে তুমি ভুলে যাবা না তখন। তো আমি এখানে একটা ফরম্যাট তৈরি করে দিচ্ছি। এই ফরম্যাটটা অনুযায়ী তোমরা সামনের দিনে যেটা করবা, এই এই যে সিলিয়ার যে ক্যারেক্টারটা আছে বা রোজালিন্ডের ক্যারেক্টার আছে, এটা তোমরা একটু বানিয়ে তোমাদের মতো করে লিখবা, কোনো বইয়ের সাথে মেলানোর দরকার নেই। তো দেখো এখানে আমি যে ফরম্যাটটা তৈরি করে দিচ্ছি সেটা হলো, শুনতে পাচ্ছ তো তাই না? জি স্যার। ইন্ট্রোডাকশন এবং লাস্টে গিয়ে কনক্লুশন। এগুলো কিন্তু ইন্ট্রোডাকশন কনক্লুশনে লিখতে হয় না, হ্যাঁ, পয়েন্ট ভিতরে পয়েন্টগুলো লিখতে হয়, কিন্তু ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এটা এমনিতেই থাকে তোমাদের বইতে যেভাবে আছে আর কি, সেভাবে। এবার আসে হচ্ছে ক্যারেক্টার অফ রোজালিন্ড, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ রোজালিন্ড। ক্যারেক্টারিস্টিক্স অফ রোজালিন্ড, এটা একটা প্যারা হবে। এবার এই প্যারার আন্ডারে আমরা যদি এখানে একটু গুছাই তাহলে এরকমটা হলো। এবার এই প্যারার আন্ডারে হবে হচ্ছে আমাদের ধরো রোজালিন্ডের একটা ক্যারেক্টার হচ্ছে লাভ, লাভেবল। আমি আমি এটা এইটা হচ্ছে আমরা জাস্ট পয়েন্ট আউট করছি, এবং এই পয়েন্টটাকে ডেভেলপ করব আমরা। কিভাবে পয়েন্টটাকে ডেভেলপ করব আমরা সেটা জানবো। তার একটা লাভ, মানে একটা লাভ, তারপরে হচ্ছে রোমান্টিক, রোমান্টিক বা লাভ একই জিনিস, তারপরে এখানে রোমান্টিকটাকে অ্যাড করি। এরপর দেখি স্ট্রেংথ, ইনার স্ট্রেংথ, এটা তার একটা কোয়ালিটি, ইনার স্ট্রেংথ। এরপরে রয়েছে ইন্টেলিজেন্ট, এটা একটা ক্যারেক্টারিস্টিক। এরপরে রয়েছে ধরো উইটি, কুইক উইটেড বা উইটি। এরপরে রয়েছে, এটা আমি জাস্ট করে নিচ্ছি তারপরে দেখো। আচ্ছা, এই দুইটা একসঙ্গে হবে। ক্যারেক্টারের আলোচনা খুবই সহজ, শুধু একটু বুঝে লেখা লাগে আর কি। এরপরে আছে ধরো স্কিমার। এরপরে রয়েছে স্টেডফাস্ট। ফেইথফুল। তারপরে ক্যারিশমেটিক। এরপরে আছে হচ্ছে লয়্যালটি। আমি এটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি যাতে আমাদের ইজি হয় আর কি। আমি এটা অবশ্যই পড়ে দেবো তোমাদেরকে। তারপরে কম্প্যানিয়ন অ্যান্ড ফ্রেন্ড, মানে ফ্রেন্ডলি আর কি। আচ্ছা, এরপরে ধরো ফেসেস আফটার ডিফিকাল্ট সিচুয়েশন, আচ্ছা এটা বাদ দিয়ে কনভিন্সিং। এরপরে কার্ডেস বা কার্জিয়াস। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা আমরা যদি এই ফরম্যাটটার খেয়াল করি, তাহলে এই ফরম্যাট অনুযায়ী যে কোনো ক্যারেক্টারের প্রশ্ন লিখতে হয়। এখন দেখো রোজালিন্ডের ভেতরে কোন কোন গুণাবলীগুলো রয়েছে, রোজালিন্ডের ভেতরে কোন কোন গুণাবলীগুলো রয়েছে, রোজালিন্ডের ভেতরে এই গুণাবলীগুলো রয়েছে। তাহলে আমরা যখন কোনো কিছু ক্যারেক্টার লিখবো তখন এইভাবে। আবার এই প্রশ্নটাকেই যদি আমরা এরকমটা ভাবি যে এটা এটা তো রোজালিন্ডের ক্যারেক্টার,
ধরো আমি এটা আলোচনা করব, আরো ডিটেল আলোচনা করব, টেনশনের কিছু নাই। যদি এটা সিলিয়ার ক্ষেত্রে হয়, তাহলে কি হবে সেটা হচ্ছে, এখানে আমাদের ধরো সিলিয়া, সিলিয়ার ক্ষেত্রে লাভ জিনিসটা আছে, রোমান্টিক জিনিসটা মানে ওরকমটা নাই, এগুলো ইনার স্ট্রেংথ এটাও আছে, ইন্টেলিজেন্ট এটাও আছে, উইটি, বা মানে সিলিয়ার যে ক্যারেক্টারিস্টিক্স এটা অতটা এইভাবে আসবে না, কারণ এটার সাথে সবগুলোতেই এই ইভেন এই স্টোরির ভেতরে ডোমিনেট করতেছে হচ্ছে আমাদের রোজালিন্ড। তো সিলিয়ারটা এভাবে আসবে না, সিলিয়ারটা এরকমটা আসতে পারে, যেমন আমরা এখান থেকে বলতে পারি যে লাভএবল, মানে এটা কিভাবে কি আমি এগুলো আলোচনা করব তোমাদের সাথে। লাভেবল, তারপরে ফেইথফুল, তারপরে কোম্পানি, কম্প্যানিয়ন, তারপরে আর কি আছে দাঁড়া, মনে পড়লে আমি এগুলো লিখতে থাকবো, আমি উপরের এগুলো আলোচনা করতে থাকি। দেখো একটু খেয়াল করো যে আমরা বলছি যে রোজালিন্ডের ক্যারেক্টারিস্টিক্সটা কি। হুম, তাহলে এই রোজালিন্ড একটা মানে ক্যারেক্টার বা একজন মানুষ, ওই স্টোরির হচ্ছে প্রোটাগনিস্ট। সো তার আমরা ক্যারেক্টারিস্টিক্স এভাবে বের করলাম এভাবে। এখন আমি যদি এখানে অন্য একটা ক্যারেক্টারের যদি আলোচনা করতে যাই, ঠিক এই স্ট্রাকচারটাই ফলো করব, যত ক্যারেক্টার আসবে এই স্ট্রাকচারটা ফলো করবো এবং ওই স্ট্রাকচার অনুযায়ী এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা করতে থাকবে। যেমন তোমাদের তোমাদের আর কি ড্রামা আছে, যেমন ধরো আমরা এখানে রায়নার ক্যারেক্টার যদি নিয়ে আলোচনা করি, ধরো এখানে রায়না, হ্যাঁ, রায়নার ক্যারেক্টার নিয়ে যদি আমরা একটু দেখি, এই ছকটার ভেতরেই ফেলবো। রায়না যেহেতু প্রধান ক্যারেক্টার, ওখানে আমরা দেই রায়না। রায়না সে লাভ করে, সে রোমান্টিক, হ্যাঁ, তারপরে তার ইনার স্ট্রেংথ, সেই স্ট্রেংথ রয়েছে তার ভেতরে। ইন্টেলিজেন্ট, সে অত বেশি ইন্টেলিজেন্ট না, হ্যাঁ, সে আমরা এটাকে এখানে দিতে পারি হচ্ছে সে ফুল, হ্যাঁ, তার ভেতর বোকামি রয়েছে, তবে উইটি জিনিসটা রয়েছে আবার। তারপরে এইটার দরকার নাই, হ্যাঁ না এটাও দরকার আছে, প্রাণবন্ত ও হচ্ছে উচ্ছল আর কি, রেজিলেন্স এবং রিসোর্সফুল বলতে প্রাণবন্ত এবং উচ্ছল। লিডারশিপ কোয়ালিটি এর ভেতরে নেই। স্কিমারের মানে হচ্ছে তোমার হুটহাট সিদ্ধান্ত নেওয়া এবং হার্মফুল সিদ্ধান্ত, হার্মলেস সিদ্ধান্ত, ক্ষতি হয় না এরকম। তো এটাও আমরা এটাকে রাখতে পারি। স্ট্যান্ড স্টিল এটা এর ভেতরে নাই। স্টেট ফাস্ট আর কি। ফেইথফুল আছে, ক্যারিশম্যাটিক নাই, লয়্যালটি নাই, তারপরে কম্প্যানিয়ন এটা নাই, তারপরে কনভিন্সিং, আচ্ছা কনভিন্সিং এর খাঁটি বাংলাটা কি আমি একটু দেখে আসি, কারণ অনেক সময় যেটা হয় যে এই যে আমি বিশ্বাসযোগ্য, হ্যাঁ, কনভিন্সিং বা ফেইথফুল একই জিনিস, আমরা ফেইথফুলটা রেখেছি, ফেইথফুল এবং কনভিন্সিং আমরা এটাকে একটা করে দিই আর কি। তারপরে কারেজ, সাহস, এগুলো সবই রয়েছে। আরো যেটা আমরা বলতে পারি, যেমন এইখানে একটা জিনিস আমরা ভুলে গেছি হচ্ছে তার, এটাই প্রথমে হবে যে এটা বিউটিফুল। এরপরে এখানে যেটা রয়েছে আমরা যদি এইখানটাতে দিই, এখানেও তাই, বিউটিফুল। হ্যাঁ, বিউটিফুল। তারপরে আমরা এখানে এর ক্ষেত্রে আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে ইনোসেন্ট, এটা দিতে পারি। এখন দেখো আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। আমি বলছিলাম না যে একটা ফরম্যাটেই সব লেখা যায়, কিভাবে লেখা যায় দেখো, বানিয়ে লিখতে হবে, ক্যারেক্টার সবসময় বানিয়ে লিখতে হয়, বানিয়ে লিখলে বেশি মার্কস আসে। কিভাবে দেখো, আমি এক কথাই এখানে এইভাবে বলবো যে এখানে ইন্ট্রোডাকশন কনক্লুশন এটা তো এইভাবে দিতে হয় যে অ্যাজ ইউ লাইক ইট ইজ এ ফেমাস কমেডি, অথবা ফেমাস প্লে বাই উইলিয়াম শেক্সপিয়ার। হি হ্যাজ, মানে এখানে তিনি অনেকগুলি সুন্দর সুন্দর ক্যারেক্টার নিয়ে এসেছেন
এবং তার ভেতরে একটা হচ্ছে রোজালিন। তিনি রোজালিনকে পোর্ট্রে করতে গিয়ে একেবারে মাস্টারশিপ দেখিয়েছেন। আমরা যদি এখানে বানিয়েও লিখি এই কথাগুলি আমি লিখবো আর কি, যেটা যে as you like it is one of the most কি finest, most না দিয়ে one of the finest play অথবা কমেডি, ডিআইএস। এই যে এই জায়গাটাতে সবার কিন্তু ভুল হয়। এই যে এই জায়গা প্লুরাল হয় যখনই এই যে ওয়ান অফ থাকবে তখনই তার পরের যে নাউন বা প্রোনাউনটা সেটা প্লুরাল হয় সবসময়ের জন্য, মানে অনেকগুলির ভেতরে একটা। অ্যাজ ইউ লাইক ইট ইজ এ ফেমাস হচ্ছে প্লে, নাটক অথবা কমেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। He portrays here many unforgettable characters, especially Rosalind. The writer has given some amazing characteristics অথবা আমরা ফিচার দিতে পারি, features in Rosalind that made her uncomparable even in the whole অথবা entire English literature। এভাবে আর কি আমাদেরকে লিখে যেতে হবে। আচ্ছা, বানানগুলো অনেক সময় টাইপিং করার সময় ইয়ে হয়ে যায় আর কি। এইভাবে আমাদেরকে ধরো একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। এখন এই ক্যারেক্টারের ক্ষেত্রে দেখো আমরা এখানে একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনটা লিখলাম। এখন এই জায়গাটা যদি আমরা আরো সবটার ক্ষেত্রে ইউজ করি তাহলে কি সমস্যা? যেমন ধরো এই জায়গাটাতে আমরা চেঞ্জ করলাম, এই একটা জায়গা আমরা চেঞ্জ করতে হবে। অ্যাজ ইউ লাইক এর জায়গায় হয়তো দিলাম হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এইখানে দিলাম হচ্ছে এই জায়গাটা চেঞ্জ করতে হবে যে এটা কমেডি বা ট্র্যাজেডিও হতে পারে অনেক সময়। সো এই জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে। এরপরে রাইটারের অংশটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ এক এক রাইটিং এর রাইটার এক এক রকমের। এরপরে তিনি আনফরগেটেবল ক্যারেক্টার ইউজ করেছেন, স্পেশালি রোজালিন বা যার সম্পর্কে আমরা বলতেছি, এই জায়গাটা চেঞ্জ করলা। অনেক সুন্দর ক্যারেক্টার দিয়েছেন, এই জায়গায় তুমি চেঞ্জ করলা। তারপরে লিটারেচার, এরকম করে আর কি তুমি লিখলা। লিখার পরে এইখানে এসে তোমার এইখানে একটা স্ট্যান্জা আবার লিখতে হবে। স্ট্যান্জা বলতে একটা প্যারা লিখতে হবে আর কি। ধরো এখানে আমি বলছি না কি লিখতে হবে, এগুলো তোমাদেরকে সামনের দিনে আমি মনে করো এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। এখানে তোমরা 3টা লাইন লিখবা। এবার এসে বিউটিফুলের ক্ষেত্রে আমি যদি এমনি বাংলা একটু বুঝিয়ে দিই, আমি নিচের ইংলিশটাও বুঝিয়ে দেবো তোমাদেরকে, বাংলাটা একটু যদি বুঝিয়ে দিই। তো আমরা জানি যে, আচ্ছা বিউটিফুল বানানটা ভুল করেছি। আমরা জানি যে রোজালিন্ড অনেক বিউটিফুল, এবং রোজালিন্ড এতটাই বিউটিফুল যে এখানে অরল্যান্ডো প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। যদিও দুজনেরই প্রেমে পড়ে, প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়, এমনকি সে রোজালিন্ডকে দেখার পরে রোজালিন্ডকে ভালোবেসে ফেলে এবং তাকে আর ভুলতে পারে না। এবং সে রোজালিন্ডের কারণে বা রোজালিন্ডকে খুঁজতে খুঁজতে সে ওই যে একটা সময় ফরেস্ট অফ আর্ডেনে যায়। ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে তার ভালোবাসায় এতটাই পাগল যে সে গাছে গাছে বিভিন্ন কবিতা লিখে লিখে ঝুলিয়ে দিতে থাকে। তাহলে এটা আমরা জানলাম হচ্ছে রোজালিন্ডের বিউটিফুল সম্পর্কে। এই কথাগুলোই লিখতে হবে। আমি যে বাংলায় যে কথাগুলো বললাম এটাকেই তোমার নিজের মতো করে নিজের ল্যাঙ্গুয়েজে নিজের ভাষাতে ইংলিশে লিখতে হবে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এরপর দেখো লাভ। রোজালিন্ড হচ্ছে অনেক লাভেবল একটা ক্যারেক্টার। অরল্যান্ডোর সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। অরল্যান্ডো তাকে ভালোবাসে এবং সেও অরল্যান্ডোকে ভালোবাসে। এটা তাদের লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে এবং এই ভালোবাসাটা তারা সামহাউ শেষের দিকে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে তাদের একটা শুভ পরিণয় হয় বা তারা মানে বিয়ে করে।
সো এটা একটা, আমি আমি যে কথাটুকু বললাম এইটুকুই যদি তুমি তোমার মতো ইংলিশে করে লিখো তাহলেই হবে। রোমান্টিক, এই যে আমি আজকের এই ভিডিওটা যখন রেকর্ড হচ্ছে, তোমরা সামনের দিন যখন আমি আমি যেহেতু বললাম যে এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সো সামনের দিন এই ক্যারেক্টারগুলো আমার এই কথাগুলো শুনেই তুমি তোমার মতো করে ইংলিশে বানাবে, এবং এই বানালেই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি তৈরি হবে। এরকম যত প্রশ্ন বানিয়ে বানিয়ে লিখবে তত ফ্রি হ্যান্ড রাইটিং ছাড়া তুমি ভবিষ্যতে ভালো করতে পারবে না। তুমি যেমন আজকে ইনকোর্স পরীক্ষা নিয়ে অনেক টেনশনে, কিন্তু ইনকোর্স পরীক্ষা নিয়ে টেনশিত না হয়ে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা পারছো কি না এটা নিয়ে টেনশন করো। ফ্রি হ্যান্ড রাইটিং যত লিখবা তত ঠিক হবে, আর চিন্তা করে করে লিখতে হবে। আর এরকম 2 4 5টা 10টা প্রশ্ন লেখার পরে দেখবে এরপর এমনি এমনি পারছো। তো ওইটাই হচ্ছে দরকার, এবং তার আগের যে 5টা 10টা প্রশ্ন লিখতে গিয়ে যে কষ্টটা হবে, এই কষ্টের কারণে কেউ আর লিখে না। ওকে, এবার দেখো যে রোমান্টিক, আমরা এখানে যদি বলি যে রোজালিন্ড খুবই রোমান্টিক একজন ক্যারেক্টার, এবং সে তার যে প্রেমিক অরল্যান্ডো, তাকে দেখে প্রথম দেখাতেই সে ভালোবেসে ফেলেছে। শুধু এই না, সে তাকে প্রথম দেখে ভালোবেসে ফেলে ওই রেসলিং যে গেমটা চলছিল সেখানে সে তাকে মনে মনে সমর্থন করেছে, উৎসাহিত করেছে। এবং এরপরে আমরা দেখেছি ফরেস্ট অফ আর্ডেনে এসেও সে তার অরল্যান্ডোর প্রতি তার যে একটা আবেগ সেটাকে সে প্রকাশ করেছে, যদিও সে এখানে ডিসগাইজে থেকে এটা প্রকাশ করেছে, এবং বিভিন্নভাবে সে রোমান্টিক আচরণ করেছে সে অরল্যান্ডোর সঙ্গে। শুধু এটা না, সে ডিসগাইজে থাকা অবস্থায় সে ওই যে ফিবি নামে একটা ক্যারেক্টার ছিল, ফিবির সাথেও সে হচ্ছে রোমান্টিক একটা সম্পর্ক গড়ে তোলার মানে ভান করেছে আর কি, যদিও প্রিটেনশন, কিন্তু তারপরেও সে যেহেতু রোমান্টিক তার জন্য এটা সে করতে পেরেছে। সো এই যে আমি যে কথাটা বললাম এটা এটুকু লিখলেই হবে ইংলিশে। এরপরে আসবে ইনার স্ট্রেংথ বলতে ভেতরের যে শক্তি, সেই শক্তিটা অবশ্যই রোজালিন্ডের ছিল, এবং সেই শক্তিটা ছিল বলেই সে কি করেছে, তার বাবাকে যখন এক্সাইলে পাঠানো হলো, এক্সপেল করা হলো আর কি সাম্রাজ্য থেকে, বা বানিশ করা হলো, ব্যানিশমেন্ট মানে ওই বনবাসে পাঠিয়ে দেওয়া হলো, তখন সে কি করলো, সে নিজে ওই রাজপ্রাসাদে, যেহেতু তার চাচা বার করে দিয়েছে তার মানে কি তার চাচা এখন তার শত্রু, কিন্তু সে কি করলো সমস্ত ইয়েকে বাদ দিয়ে সে কি করলো ওই শত্রুর সঙ্গে বা চাচার সঙ্গেই সে রাজপ্রাসাদেই বসবাস করতে থাকলো, এবং এটার মাধ্যমে সে তার নিজের যে শক্তি সেটাকে সে দেখিয়েছে। আবার সে যখন ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে, সে তার বাবার সাথে তার দেখা হচ্ছে, তার নায়ক যে অরল্যান্ডো তার সাথে দেখা হচ্ছে, কিন্তু সে তার নিজেকে ওইখানটাও ধরে রেখেছে, সে ভেঙে পড়েনি, আবেগে আপ্লুত হয়নি, সে একটা প্রপার সময়ের জন্য ওয়েট করেছে। তো এইটার মাধ্যমে সে তার ইনার স্ট্রেংথটাকে প্রকাশ করেছে। শুধু এটাই নয়, আমরা এখানে দেখেছি যে সে হচ্ছে ডিসগাইজে সিলিয়াকে সাথে করে নিয়ে সে বের হয়ে পড়ছে। তো এটাও তার একটা ইনার স্ট্রেংথের একটা এক্সাম্পল। তাহলে এই যে এই কথাটা আমি যেটা লিখলাম বললাম, এটাকেই তোমাকে তোমার মতো করে ইংলিশে লিখতে হবে। এরপরে যদি ইন্টেলিজেন্ট অ্যান্ড উইটি, এই দুইটা একই জিনিস, সো আমরা দুইটাকে এক জায়গায় করি। ইন্টেলিজেন্ট অ্যান্ড উইটি, যেমন ইন্টেলিজেন্ট হচ্ছে তোমরা জানো যে মেধাবী, আবার উইটি মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি সম্পন্ন, তার মানে ওটাও একটা মানে মেধার একটা এক্সাম্পল বা এভিডেন্স। তো আমরা যদি খেয়াল করি যে রোজালিন্ড অনেক ইন্টেলিজেন্ট এবং উইটি। সে যখন তার বাড়ি থেকে যখন বের হয়ে আসছে, তখন সে ভাবলো যে আচ্ছা আমরা যেহেতু দুইজনই মেয়ে, তো আমাদের উপরে বিপদ আসতে পারে। সে কি করলো, সে হচ্ছে শিলিয়া তাকে অ্যালিয়েনার মানে ডিসগাইজ করলো, আর সে নিজে একটা ছেলে সাজলো, যাতে করে সে যেহেতু বড়, ছেলে সাজলে তার ক্ষেত্রে ওটা সুবিধা হবে। তো সে ছেলের বেশ ধারণ করলো, এবং ধারণ করে সে কি করলো, সে বের হয়ে পড়লো। তো এখানে সে তার মেধার একটা পরিচয় দিল। আবার সে কি করলো, অরল্যান্ডো যখন লাভ সিক অবস্থায় রয়েছে, মানে ভালোবাসায় সে পাগল, রোজালিন্ডের প্রেমে সে পাগল, তখন সে কি করলো, সে অরল্যান্ডোর কাছে গেল, অরল্যান্ডোকে হেল্প করার নাম করে সে কি করলো, তার নিজের ভালোবাসার কথাগুলি তার কাছে বলতে থাকলো, বা নিজের ভালোবাসার যে বিষয়গুলি, মানে এক কথা তার প্রতি রোজালিন্ডের প্রতি তার যে ভালোবাসা, অরল্যান্ডোর ভালোবাসাটাকে আরো গভীর করার চেষ্টা করতে থাকলো। তো এখানে ইন্টেলিজেন্ট এবং উইটির যে বিষয়টা এটা রয়েছে। তারপরে এটা শুধু এটাও না, সে ওই যে যখন তার বাবার সাথে দেখা হচ্ছে সেখানেও সে প্রপার টাইমের জন্য ওয়েট করছে। তো এটাও হচ্ছে একটা ইন্টেলিজেন্ট বা উইটির একটা বহিঃপ্রকাশ আর কি। এরপর রয়েছে রেজিলেন্ট এবং রিসোর্সফুল, এটার মানে হচ্ছে প্রাণবন্ত এবং উদ্দীপ্ত আর কি। তো এটা আমরা দেখেছি প্রথম থেকে নাটকের, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে রোজালিন্ড অনেক কখনো ভেঙে পড়েনি। সে অনেক মানে সব সময়ের জন্য খুব প্রাণবন্ত থেকেছে, এবং সেই প্রাণবন্ত থাকার কারণে তার যে
ফিউচার প্ল্যান বা তার যে উদ্দেশ্য সেগুলো সে সাকসেসফুল করতে পেরেছে। যদি সে ভেঙে পড়তো তাহলে এগুলো সে করতে পারতো না। এরপরে হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। আমরা দেখেছি তার লিডারশিপ কোয়ালিটি, তার ভেতরে এই গুণাবলীটা রয়েছে। সে এবং সিলিয়া এরা দুজন বের হয়ে গেছে এবং বের হয়ে গিয়ে সে কি করেছে, সিলিয়াকে পথ দেখিয়ে সে ফরেস্ট অফ আর্ডেনে এসেছে এবং সে এখানে এই যে দুইজনের একটা গ্রুপ, এই দুইজনের গ্রুপে সে লিডার সেজেছে, সে ছেলে সেজেছে। এরপর শুধু এটা না, ফরেস্ট অফ আর্ডেনে এসেও আমরা দেখেছি সে ফিবি, তারপরে ওই যে আরেকটা ফিবির নায়কের নাম কি যেন, অড্রি মনে হয় নাকি, ফিবি অড্রি, এদের সাথে সে কি করেছে, একটা লিডারশিপ কোয়ালিটি মেনটেন করেছে সবার সঙ্গেই। ইভেন অরল্যান্ডোর সাথে গিয়ে অরল্যান্ডোকে সুস্থ করার দায়িত্ব সে নিচ্ছে। তো এই যে লিডারশিপ কোয়ালিটিটা, এটা তার ভেতরে রয়েছে। স্কিমার মানে হচ্ছে সে অনেক ছল চাতুরি করছে, অনেক খেলা খেলছে, বাট কোনোটাই কিন্তু হার্মফুল না। সেই স্কিমার মানে হচ্ছে আমরা যেটাকে বলতে পারি যে চক্রান্তকারী। তো এখানে চক্রান্ত করছে সে কি, অরল্যান্ডোর সাথে চক্রান্ত করে তার নিজের ব্যাপারে আর কি, তার রোজালিন্ডের প্রতি তাকে আরো আকৃষ্ট করছে। সে ফিবির সাথে চক্রান্ত করছে, ফিবির সাথে একটা প্রেমের অভিনয় করছে। তো এই যে এগুলো চক্রান্ত করছে বা স্কিমিক সে আচরণ করছে, বাট তারপরে সে কি হচ্ছে, সে আসলে এগুলো হার্মফুল না, এগুলো ভালোর জন্য আর কি সে এই কাজগুলো করছে। স্টেট ফার্স্ট বলতে হচ্ছে তোমার নিশ্চল, অবিচল। সে তার লক্ষ্য পূরণে অবিচল, যার কারণে সে কি করেছে যে রাজপ্রাসাদ থেকে তার ডিসগাইজে, সে পুরুষের ডিসগাইজ নিয়ে সে বের হয়ে আসলো এবং বের হয়ে এসে সে তার বাবা, তার প্রেমিক, তারপরে অন্যান্য আরো আত্মীয় স্বজন সবাইকে একসাথে কাছে পেয়েও সে ভেঙে পড়েনি। সে প্রপার সময়ের অপেক্ষা করেছে এবং সে নিজেকে ধরে রাখতে পেরেছে। ফেইথফুল, সে খুবই বিশ্বাসী এবং এই বিশ্বাসী সে তার যেমন অরল্যান্ডোর কাছে সে বিশ্বাসী, তার বাবার কাছেও সে অনেক বিশ্বাসী থেকেছে এবং কেউই তাকে, ইভেন আমরা তার ভেতরে ফ্রেন্ডলি কোয়ালিটি সেটাও পেয়েছি। সে তার যতগুলো মানে ক্যারেক্টার, অন্যান্য ক্যারেক্টার রয়েছে, কারো সে কখনো ক্ষতি করেনি, বরং সবাইকেই সবসময়ের জন্য মোটিভেট করার চেষ্টা করেছে, তারপর এনকারেজ করার চেষ্টা করেছে এবং কোনো জায়গাতেই আমরা দেখি নাই যে সে কাউকে ফাঁকি দিয়েছে বা আনফেথফুলনেসের কাজ করেছে, এরকমটা আমরা দেখি নাই। সো এইটাও তার একটা গ্রেট কোয়ালিটি। এরপরে ক্যারিসম্যাটিক, এটা একটা ক্যারিসম্যাটিক, আশ্চর্য বা চমৎকার একটা অসাম একটা ক্যারেক্টার। এই কথাটা বলতে হবে যে কিনা একে একে সবাইকে আর কি ঠিকঠাক করছে, সবার রিলেশন ঠিক করছে এবং নাটকটার ভেতরে একটা ভালো একটা কন্ট্রিবিউশন রয়েছে তার, এবং সেইভাবে নাটকটাকে হ্যাপি এন্ডিং এর দিকে নিয়ে যাচ্ছে। লয়্যালটি বলতে অরল্যান্ডো এবং তার বাবার প্রতি তার যে লয়্যালটি এবং দায়িত্ববোধ, এই দুইটাই সে খুব সুন্দরভাবে পালন করেছে। তারপরে রেসপন্সিবিলিটি আমরা এখানে দেইনি, রেসপন্সিবিলিটিটাও দেওয়া যেতে পারে। সে যেহেতু সিলিয়াকে নিয়ে বের হয়ে আসছে, তারপরে সিলিয়ার ক্ষতি হোক বা সিলিয়ার কোনো সমস্যা হোক এরকমটা সে কখনোই চায়নি এবং সেটাকে খুব সুন্দরভাবে দায়িত্বটা বা তাকে দেখে রাখার যে কাজটা সেটা সে করতে পেরেছে। একই সঙ্গে সে কম্পেনিয়ন এবং ফ্রেন্ড, সিলিয়ার সঙ্গী হিসাবে এবং যদিও তার কাজিন, তারপরে তার সাথে একটা ফ্রেন্ডলি আচরণ, সে সব কিছু সিলিয়ার সাথে শেয়ার করে এবং শেয়ার করে দুজনের দুঃখ ভাগাভাগি করে নেয়। সো এই দিক দিয়ে আমরা যেটা বলতে পারি ফ্রেন্ডলি এবং কম্প্যানিয়নের যে হচ্ছে গুণটা, সেটাও তার ভেতরে রয়েছে। কনভিন্সিং, বোঝাপড়ার যে গুণাবলীটা, সেটাও তার ভিতরে রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে কারেজ, সাহস। একটু চিন্তা করো যে সাহস না থাকলে কিন্তু ওই রাত্রিবেলা রাত্রির অন্ধকারে ডিসগাইসে দুইটা মেয়ে বের হয়ে আসতে পারে না, যতই তোমার পুরুষের বেশভূষা ধারণ করুক না কেন। সাহসটা তো ভেতরের জিনিস, এই ভেতর থেকে তো আসতে হবে। সো রোজালিন একটা সাহসী মেয়ে এবং যার জন্য সে এত কাজগুলো করেছে। তাহলে আমি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোই তোমাদেরকে তোমাদের মতো করে ইংলিশে লিখতে হবে। আর অবশ্যই তোমরা যখন লিখবা একটু বই তো অবশ্যই পড়তে হবে, এবং বই এবং আমার এই আলোচনা সব মিলে এই বানিয়ে লেখার চেষ্টা করবা, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর একটা ইয়ে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো সামনের দিনের জন্য। তোমরা এটা প্লিজ যারা যারা ভিডিওটা দেখবে আর কি, কেউই এটাকে অ্যাভয়েড করিও না, অন্তত একটু দেখো, মানে একটু পরিশ্রম তো করো, একটু পরিশ্রম করতে হবে। একটুও যদি না পরিশ্রম করো, একেবারে জাস্ট লেকচার শুনবো আর ইয়ে করবো, স্টেজে মারতে গেলে কিন্তু হবে না। তুমি হয়তো ভাবছো যে আমি ওই পরীক্ষা ভালো দিয়ে আসবো, যা পরীক্ষার মধ্যে দেখবা ঠিকই পরীক্ষা দিয়ে এসে তখন এই যে এখন অনেকেই থার্ড ইয়ারের আফসোস করতেছে, হ্যাঁ এটা সাজেশনে ছিল পড়িনি, হ্যাঁ স্যার এটা নিয়ে তো ক্লাস নিয়েছিল কিন্তু পড়া হয়নি, প্রশ্ন সবই কমন কিন্তু লিখতে পারিনি। কারণ কি? এটাই কারণ। লিখতে না পারার কারণ হচ্ছে প্রশ্ন কমন কিন্তু লিখতে পারেনি। কারণ কি? সে হচ্ছে আগে লিখেনি বেশি। তো বেশি লিখার প্র্যাকটিস না করলে, মানে ব্যাপারটা এরকম, ক্রিকেট খেলার সাথে যদি আমরা তুলনা করি,
ক্রিকেট খেলার যদি আগে বেশি প্র্যাকটিস না করো তাহলে কি তুমি ওই মাঠে গিয়ে খেলতে পারবা? মানে ইভেন এই জন্যই তো প্রত্যেকটা সিরিজের আগে ক্রিকেট খেলার জন্য প্র্যাকটিস হয়, তো সেই প্র্যাকটিসটা আমাদের এখানেও করতে হবে। এই যেমন লেখার জন্য প্র্যাকটিস করতে হবে, টাইমটাকে কীভাবে ম্যানেজ করা যায় সেটার জন্য প্র্যাকটিস করতে হবে। তারপরে বানিয়ে লেখার জন্য যদি কোনো প্রশ্ন কমন না পড়ে তখন কি করব, তখন তো বানিয়ে লিখতে হবে। আর এটা আছে, এটা হয়ই, তোমার এই যে সেকেন্ড ইয়ারে যে 4টা বা 5টা পার্ট দেখবা যে কোনো একটা পার্টে কমনই পড়েনি, একটা প্রশ্ন কমন পড়েছে অথবা 2টা, অথবা দেখবা 4টা পড়েছে একটা পড়েনি, তখন কি করবো? ওটা ছেড়ে দিয়ে আসবা? ছেড়ে দিয়ে আসলে তো মার্কস কম কম পাবা। তো ওখানে তখন বানিয়ে লিখে আসতে হয়, বানিয়ে লিখে আসলে দেখা যাচ্ছে যে 10-এর ভিতরে 4-5 যদি পেয়ে যাও ওটাই ওটাই অনেক। তাই জন্য বানিয়ে লেখার কোয়ালিটিটা অবশ্যই দরকার। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে বানিয়ে লিখতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। আর সামনের দিন এই প্রশ্নটা, এটা অনেক ইজি প্রশ্ন, এই জন্য বলছি এটা বানিয়ে লিখো, বানিয়ে লিখে গ্রুপে জমা দাও, আমি দেখে দেবো। আচ্ছা, এটা গেল আমাদের রোজালিন্ডার ক্যারেক্টার। আমরা যদি এই এই প্রশ্নটা অবশ্যই একবার আসছিল মনে হয় এইবারই নাকি, তো কিন্তু তারপর আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যে কিভাবে একই ছকে লেখা যায়। দেখো একই ছকে লিখলেও প্রশ্নগুলোর তো আলাদা আছে, এক একটা ক্যারেক্টারের এক এক রকমের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো ক্যারেক্টার অফ রায়না, রায়নার যে ক্যারেক্টারটা, রায়না বিউটিফুল এক কথায় নিঃসন্দেহে। আমরা যখন তার বেড চেম্বারে তার যে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, ঘুমাবার আগে তার যে পোশাক আশাকে আমরা যেরকমটা দেখতে পেয়েছি বা বুঝতে পেরেছি, তাতে নিঃসন্দেহে শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি স্মার্ট। তারপরেও শি ইজ ফ্রম অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, সো শি হ্যাজ এ গ্ল্যামার। তারপরে এই কথাগুলো আর কি আমরা বলতে পারি। সো এই দিক দিয়ে আমরা রায়নাকে বিউটিফুল হিসেবে করব। তারপরে আবার ইনোসেন্ট, ইনোসেন্ট কিভাবে আমরা বলছি? বিউটিফুল মেয়েরা সবসময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনোসেন্ট হয়, এই কথাটা আমরা বলবো আর কি, আমরা লিখবো। তো এইটা বলে আমরা তারপরে শুরু করবো যে আমাদের রায়না সেও একজন ইনোসেন্ট, এবং সে এতটাই ইনোসেন্ট যে যখন আমাদের ওই ব্লান্টসলি সে যখন রুমে প্রবেশ করছে, তার সে শুরুতেই ভয় পেয়ে যাচ্ছে, আবার সে গোলাগুলির আওয়াজ শুনেও সে ভয় পাচ্ছে। একই সঙ্গে সে কি করছে, সে তার যে মানে সাবেক প্রেমিক আর কি, এক্স যেটা, সেটা হচ্ছে সার্জিয়াস, সার্জিয়াসের প্রতিও সে খুবই লয়াল, সে তাকে ভালোবাসে এবং খুব ইনোসেন্টলি তাকে ভালোবাসে, তার ভেতরে কোনো কপটতা নেই। সার্জিয়া যে যুদ্ধ জয় করে আসলো, এটার ভেতরেও সে নেগেটিভ কিছু খুঁজে নাই আর কি, কারণ ইনোসেন্টরা এত ক্রিটিক্যাল মানে চিন্তা ভাবনা করবে না, তো এটা করেছে। আমরা যদি লাভের ক্ষেত্রে আসি, তাহলে এটা একটা লাভেবল ক্যারেক্টার। যেমন দেখো আমরা যদি যত যাই বলি না কেন, ব্লান্টসলি কিন্তু প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলেছে, এবং সে হচ্ছে একই সঙ্গে সে আবার তাকে সার্জিয়াসও ভালোবাসে, এবং একই সঙ্গে সে নিজেও সার্জিয়াসকে ভালোবাসে। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে যখন ব্লান্টসলির ভেতরে সে একটা পার্সোনালিটি পেয়েছে, স্ট্রং পার্সোনালিটি পেয়েছে, তখন সে কি করেছে এবং জেনেছে যে ব্লান্টসলির টাকা পয়সা আছে এরকম সব কিছু, তখন সে করেছে কি ব্লান্টসলিকে সে ভালোবেসে ফেলেছে, এবং লাস্ট পর্যন্ত গিয়ে ব্লান্টসলিকে সে বিয়ে করছে। এইটা একটা রোমান্টিকের কথা যদি বলি, সে ইজ ভেরি রোমান্টিক। যখন আমরা দেখেছি যে সার্জিয়াস যুদ্ধে জয় করেছে এবং যুদ্ধ জয়ের কথা যখন তার মা এসে তাকে বলছে, তখন সে খুবই রোমান্টিসাইজ করছে, এবং সে তার হিরো বলছে মাই হিরো, তারপরে মাই জেন্টেলম্যান, এই যে কথাবার্তারা বলছে, তো মাই নাইট, এই যে কথাবার্তারা, এগুলো তার রোমান্টিকতার আর কি। সার্জিয়াসকে নিয়ে সে স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন আর কি, যেটা বলা হচ্ছে। তো দিবা স্বপ্ন কিন্তু তারাই দেখে যারা অনেক রোমান্টিক হয়। তোমাদের ক্ষেত্রেও তোমরা যারা অনেক রোমান্টিক, দেখবা যে তোমরা ফিউচার নিয়ে, যাদের বিয়ে হয়নি তারা ফিউচার নিয়ে অনেক স্বপ্ন দেখছো, তার মানে তোমরা রোমান্টিক। তারপরে যাদের বিয়ে হয়েছে তারা এবার দাদি নানি হওয়ার জন্য স্বপ্ন দেখছো, তো এটা রোমান্টিক একটা বিষয়। রোমান্টিক জিনিসটা তোমরা অলরেডি, তোমরা রোমান্টিসিজম যখন আচ্ছা এখনো পড়োনি, তোমরা হিস্ট্রিতে পড়বা রোমান্টিক এজের যে বৈশিষ্ট্য, সেখানে সবকিছুই যে প্রেম প্রেম ভাব থাকলেই যে রোমান্টিক হবে তা না। হ্যাঁ, রোমান্টিকের অনেক গুণাবলী রয়েছে, প্রেম ছাড়াও অনেক জিনিসও রোমান্টিক আর কি। তো এটা আমরা যখন পড়বো তখন বিস্তারিত জানতে পারবো। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রায়নার ভেতরে এই প্রেম প্রেম ভাব বা দিবা স্বপ্ন দেখা সার্জিয়াসকে নিয়ে, এগুলো হচ্ছে রোমান্টিকতার একটা এলিমেন্ট আর কি। ইনার স্ট্রেংথ, তার ভেতরেও শক্তিশালী যে গুণ সেটাও ছিল। যেমন সে কি করেছে, সে হচ্ছে যখন মেজর ব্লান্টসলি যখন সে তার রুমে ঢুকলো, সে কিন্তু শক্ত হয়ে থেকেছে। সে যে স্ক্রিম করা, চিৎকার দিয়ে ওঠা, ভয় পেয়ে যে হয়ে যাওয়া, সে কিন্তু করেনি, বরং সে কি করেছে, সে আমাদের নায়কের সঙ্গে, ব্লান্টসলির সঙ্গে সে ওখানে কথাবার্তা বলেছে, তাকে সেভ করার চেষ্টা করেছে, তাকে পর্দার আড়ালে রেখে যেই লোকজন তাকে খুঁজতে আসলো রুমের ভেতরে, তাদের থেকে সে আড়াল করেছে। সব মিলে তার যদি ইনার স্ট্রেংথ না থাকতো তাহলে কি হতো, যে লোকজন নিতে আসলো বা খুঁজতে আসলো তাদের সামনে সে কাঁপাকাঁপি করতো, তো এটা সে করেনি।
এরপরে একই সঙ্গে সে ফুল, সে বোকা। বোকা কিরকম, যে সার্জিয়াসকে সে ভালোবাসে। সার্জিয়াস একজন হচ্ছে কি বলে, একজন রোগ বলতে পারি। রোগ বলতে মানে লম্পট বা দুশ্চরিত্র। সে তাকে সে ভালোবাসছে, এবং শুরুতে সে এটা বুঝতে পারে নাই, এবং শুরুতে সে ভাবতো যে যুদ্ধ জয় করে আসছে মানে সে বীর, বিশাল কিছু হয়ে গেছে। তো এটা তার একটা বোকামি। তো সে একজন এই দিক দিয়ে একজন ফুল বোকা। আবার উইটি, সে একই সঙ্গে আবার উইটি কিভাবে, তার উইটির কোয়ালিটিটা রয়েছে হচ্ছে সে যখন মেজর, আচ্ছা, ব্লান্সলি যখন তার রুমে ঢুকলো, ব্লান্সলি যখন পালিয়ে থাকলো, এবং তখন সে কি করলো, খুব কৌশলে বুদ্ধি খাটিয়ে সে ব্লান্সলিকে যারা খুঁজতে আসলো তাদেরকে সে ভুলভাল বুঝিয়ে আর কি তাড়িয়ে দিল। এরপরে আবার কি করলো, যখন ব্লান্সলি তার বাবার কোট পড়ে চলে যাচ্ছে, তো তাকে তো তার প্রেমের কথা জানাতে হবে। তো কিভাবে জানাবে, সরাসরি তো বলতে পারছে না। সে কি করছে, বাবার কোটের ভেতরে একটা তার নিজের ছবি দিয়ে দিচ্ছে, এবং তার পিছনে লিখে দিচ্ছে চকলেট ক্রিম সোলজার। হ্যাঁ। তো এই যে এই কথাগুলো, এটা আসলে এই এই বুদ্ধি খাটিয়ে সে মূলত তার যে প্রেমের যে বিষয়টা সেটা সে জানালো তার ব্লান্সলির কাছে আর কি। এরপরে রেজিলেন্ট এবং রিসোর্সফুল, প্রাণবন্ত। সে অবশ্যই প্রাণবন্ত। সে প্রেম নিয়ে বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে সে অনেক প্রাণবন্ত, এই কথাটা আমরা এখানে বলতে পারি। তারপরে ছল চাতুরি এর ভেতরে নাই আর কি, এটা আমরা বাদ দিই। তারপর ফেথফুল অ্যান্ড কনভিন্সিং, সে অবশ্যই ফেথফুল এবং কনভিন্সিং মানে বিশ্বাসী। সে কিভাবে, যেমন ব্লান্সলি যখন আসলো, ব্লান্সলি তাকে যদিও শুরুতে মনে হচ্ছে ব্ল্যাকমেইল করছিল, কারণ তার ওই যে একটা কাপড় সে নিজের কাছে রেখে দিয়েছিল, বা তার রিভলভার দিয়ে সে তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু তারপরেও সে তাকে কিন্তু বিশ্বাস করছিল। এবং বিশ্বাস করে একটা সময় যখন ব্লান্সলি ঘুমিয়ে গেল, তার রিভলভারটা তার হচ্ছে সামনে টেবিলে রাখা আছে, কিন্তু তারপরেও সে তার কোনো ক্ষতি করেনি, এবং সে তাকে আশ্রয় দিয়েছে। সব মিলিয়ে সে বিশ্বাসী, যে তার কোয়ালিটি সেটা সে শো করেছে। একই সঙ্গে সে কারেজ, সে সাহসী। এই সাহসী আর এবং ইনার স্ট্রেংথ এটা কিন্তু একই জিনিস। সে তার সাহসের পরিচয় দিয়েছে, ভয় পায়নি। সে ভয় পায়নি এবং এই ইয়ার পরিচয়টা দিয়েছে। সো এদিক দিয়ে আমরা এই কোয়ালিটিটাও পাই। তাহলে একই জিনিস দেখো, ফরম্যাট কিন্তু একই। আমরা উপরের ফরম্যাটটাও যেভাবে সাজালাম এটাও সেভাবে সাজিয়েছি। তোমাদের আরও যত নাটক আছে, যেমন রাইডার্স টু দ্য সি এর ভেতরে যদি যাও, যদি এবার মারিয়ার ক্যারেক্টারটা চলে আসছে, অন্য কোনো ক্যারেক্টার যদি আসে, তাহলে এ ঠিক এইভাবে মারিয়ার কি, আমি একটু জাস্ট বুঝিয়ে দিই। মারিয়া একজন আদর্শ মা। মারিয়া একজন এই তোমাদের রাইডার্স টু দ্য সি আছে তো, তাই না, সেকেন্ড ইয়ারে? ঘুমিয়ে গেল নাকি সবাই? হ্যাঁ, রাইডার্স টু দ্য সি আছে। তো রাইডার্স টু দ্য সি এখানে যদি আমরা দেখি, তাহলে মারিয়া একজন আদর্শ মা। সে হচ্ছে একজন রিলিজিয়াস পার্সন, কারণ সে ওই যে ধর্মের উপরে বিশ্বাসী। আবার সে হচ্ছে সুপারস্টিসিয়াস, মানে তার ভেতরে কুসংস্কার আছে। যেমন ওই যে সে খোয়াব দেখছে বা স্বপ্ন দেখছে যে মাইকেলের যে ভূত সেটা হচ্ছে বার্টলির পেছনে পেছনে ঘোড়ায় চড়ে আসছে। তারপরে সে অনেক মর্নফুল, মানে অনেক দুঃখ বিলাসী বা কান্নাকাটি করছিল। তারপরে মানে এই যে এইগুলো কিন্তু ক্যারেক্টারের বৈশিষ্ট্য। তোমার আমার ক্ষেত্রে যদি বৈশিষ্ট্য বলি, যেমন তোমার ক্ষেত্রে যদি আমি বলি, তোমাকে যদি আমি বলি যে ইউ আর ভেরি, মানে ছেলে হিসেবে যদি বলি, যেমন বিদ্যুতের কথা যদি আমরা এখানে বলি, সবাই তো মেয়ে আছো, তো বিদ্যুতের প্রশংসা যদি আমরা করি, তাহলে বিদ্যুৎ ইজ এ ভেরি স্মার্ট বয়, বা এই কথাটা যদি আমরা বলি। তারপরে হি ইজ ভেরি কার্জিয়াস। তারপরে হচ্ছে ইজ এ লাভেবল ক্যারেক্টার, প্রেমিক মানুষ। তারপরে বলতে পারি রেসপন্সিবল। তারপরে বলতে পারি, মানে এই যে এই কোয়ালিটিগুলো কিন্তু আমরা একজন আরেকজনের উপরে দিয়ে দিতে পারি। তোমাদের ভেতরে আমরা যে কাউকে দিয়ে প্রশংসা করি, শি ইজ অসাম, শি ইজ বিউটিফুল, শি ইজ শি হ্যাজ মাদারলি লাভ। অর্থাৎ অনেক আছে না, অনেক তোমাদের ভেতরে অনেক মেয়েরাই আছো, মানে খুব মানুষকে ভালোবাসতে পারো। কিভাবে ভালোবাসতে পারো, মানে একটা দয়া মায়ার যে ভালোবাসা, সেটার কথা বলছি। আবার একই সঙ্গে লাভেবল, তোমরা কিভাবে ওই যে তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেগুলো থাকে আর কি, তাদের প্রতি লাভেবল, তোমরা ফ্রেন্ডলি, তোমরা হেল্পফুল। এই সব কিছুই কিন্তু মানুষের ভেতরে থাকে। সো ক্যারেক্টার যখনই আলোচনা করতে যাব আমরা, কোনো নাটকের বা উপন্যাসের বা যেটারই হোক না কেন, আমরা এইভাবে চিন্তা করব। কোনো একটা ক্যারেক্টারের ভেতরে যখন আমাদেরকে বলবে যে অমুক ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করবো, আমরা তখন ধরে নিব আচ্ছা ওই ক্যারেক্টারের ভেতরে কি কি গুণাবলীগুলো আছে। তো এইভাবে আমরা এরকম করে একটা চার্ট তৈরি করে ফেলবো, এবং সেই চার্ট অনুযায়ী আমরা বর্ণনা করব। 2-3 লাইন করে বর্ণনা যদি করতে থাকি, দেখবা যে আমাদের পুরো প্রশ্নটা হয়ে গেছে। আর এই প্রশ্নটা পড়তে গিয়ে বা আরও যে প্রশ্নগুলো পড়তে গিয়ে তোমাদের যেই
কোটেশনগুলো মুখস্থ হয়ে যাবে, সেই কোটেশনগুলো এই জায়গাগুলোতে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এখন আমাকে বলো তোমাদের বোঝার কোনো ইয়ে থাকলে আর কি, কোনো গ্যাপ থাকলে আমাকে বলো, বা লিখতে সমস্যা হবে, কোন জায়গাটা সমস্যা হবে আমাকে বলতে পারো। তা শিলা বা মনিরা, বিদ্যুৎ, তারানুমস, তারানামস, তোমরা বলো, কথা বলো, কথা না বললে তো হবে না। আচ্ছা, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আর এই যে রেকর্ডিংটা যখন পাচ্ছ তখন এই রেকর্ডিংটা তোমরা শুনে নিবা। আর আমরা সামনের দিনে আবার নেক্সট, আমরা আমরা সামনের দিন থেকে ইয়ে শুরু করব, ওই রোমান্টিক পোয়েট্রি, যেটা রোমান্টিক পোয়েট্রির সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। রোমান্টিক স্যার পোয়েট্রি, হিস্ট্রিটা হবে? হিস্ট্রি, রোজার মধ্যে হিস্ট্রি পড়বা? স্যার হিস্ট্রি অনেক ভয় আছে। আচ্ছা ঠিক আছে, আমরা হিস্ট্রি পড়বো তাহলে, সামনের দিন থেকে আমরা হিস্ট্রি পড়বো। হিস্ট্রির সাজেশনটা আমি দেইনি মনে হয়, এটা আমি সাজেশন দিয়ে দিব আজকালের মধ্যে, দিয়ে আমরা সামনের দিন থেকে হিস্ট্রি পড়া শুরু করব। আর হিস্ট্রিটাতে একটু বেশি পড়তে হবে। এইটা যেমন আমরা 1-1.5 মাসের মধ্যে শেষ করে ফেললাম, হিস্ট্রিটা মিনিমাম 2 মাস লাগবে। হিস্ট্রির যে পার্ট বি এর যে কোশ্চেনগুলো, সেগুলো ব্রড কোশ্চেনের মতো করেই পড়তে হবে, কারণ হিস্ট্রিতে অনেক প্রশ্ন পড়তে হয়, কমন পাওয়ার নিশ্চয়তা কম থাকে। আবার হিস্ট্রিতে বানিয়ে লেখা যায়, আমি বলছি না যে যায় না, তবে অনেক প্রশ্ন আছে যেগুলো আবার বানিয়ে লেখা যায় না, এগুলো থরলি মুখস্থ করতে হয়। আচ্ছা, আর সামনের দিনে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা একটু মাথায় রেখো, এটা এটা দিতেই হবে আর কি। তোমরা যারা দেবে, আমি আমার তোমাদের প্রতি একটু ভালো দৃষ্টিভঙ্গি তৈরি হবে যে হ্যাঁ এরা পড়ছে বা একটু ট্রাই করছে। তো তোমরা একটু চেষ্টা করিও যাতে এটা বানিয়ে লেখার জন্য। আমি এখানে আছে, তোমরা এগুলো আমি আমি পড়ে দেওয়ার চেষ্টা বললাম যে পড়িয়ে দেবো, কিন্তু ওই একই কথা, যে কথাগুলো আমি বললাম এইগুলোই এখানে রয়েছে। তো তোমরা এটা একটু ইয়ে করার চেষ্টা করো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, ভালো থেকো সবাই। নেক্সট দিন আমরা হিস্ট্রি শুরু করবো। আল্লাহ হাফেজ।